আচ্ছা, এখানে ভয়েসটা চেক করে নিলাম ঠিক আছে কিনা। তো আমরা প্রথমে একটা ফোল্ডার করে নিব এবং প্রজেক্ট স্ট্রাকচার কেমন হবে সেই জিনিসটা আমরা ক্লিয়ার হব। তো আমি এখানে ক্লাস নিলাম আজকে 16। আচ্ছা, তো এইখানে আগে ডিজাইন ফাইলগুলো নেব, ঠিক আছে। তো আমি জাস্ট একটা ফোল্ডার করতেছি, আমাদের প্রজেক্টের ফোল্ডারের সাথে এইটা থাকবে না, ঠিক আছে। আমি জাস্ট এখানে ব্যাকআপের জন্য রাখতেছি যাতে তোমরা ফাইলগুলো পাও, ঠিক আছে। পিএইচডি ফাইল অথবা পিএইচডি ডিজাইন, যেটা পিএইচডি ফাইল দিই, পিএইচডি ফাইল দিই। এইটার ভিতরে দেখা যাচ্ছে যে আমি যে ফাইলগুলো ডাউনলোড করলাম লাস্ট, আমরা যেটা নিয়ে কাজ করতে চাইলাম সেটাকে নিয়ে আসি। তো এইখানে হেল্পের মধ্যে অ্যাসেটস কি আছে, লোগো আছে। আচ্ছা, ওরা লোগোটা দিয়ে রাখছে সিএসএস এ, কিসের সিএসএস দিয়ে রাখছে। আচ্ছা, এগুলো আমাদের লাগবে না, হেল্পের এটাও লাগবে না। আমরা এখান থেকে কি নিব, শুধুমাত্র পিএইচডি ফাইলটা নিব, বাকি আমাদের কোনো জিনিসপত্র লাগবে না, এগুলো আমি কেটে দিলাম। আচ্ছা, তো এটা কিন্তু আউটসাইড একটা ফোল্ডার, ঠিক আছে। তো আমরা দেখা যাচ্ছে যে এই যে মানে যখন প্রজেক্টগুলো নিয়ে আসবো, ঠিক আছে, আমি তো আজকে দিচ্ছি সবাইকে ফাইলটা, বাট যখন প্রজেক্টটা নিয়ে আসবো তখন কিন্তু আর ডিজাইন ফাইল নিয়ে আসার দরকার নেই, ঠিক আছে। জাস্ট আমাদের প্রজেক্টে যে ফাইল থাকবে সেটা। তো নর্মালি আমরা একটা প্রজেক্ট তৈরি করতে গেলে আমাদের কি কি ফাইল লাগে, প্রথমে আমাদের একটা index.html ফাইল লাগে। বাকি এই ডিরেক্টরিতে কোনো ফাইল থাকবে না, আমরা এখানে অ্যাসেটস নামে একটা ফোল্ডার তৈরি করব। কি নামে? অ্যাসেটস নামে আমরা একটা ফোল্ডার তৈরি করব। আর একটা কি ফাইল থাকবে, index.html, ঠিক আছে। আর কোনো ফাইল এখানে থাকবে না। এর আগে যেভাবে প্রজেক্ট করছো সেগুলো আগের মতোই, কিন্তু আজকের পর থেকে প্রজেক্ট স্ট্রাকচার এভাবে তৈরি করতে হবে, ঠিক আছে। অ্যাসেটস এর ভিতরে আমাদের বাকি ফোল্ডারগুলো যেমন হবে, যেমন সিএসএস এর জন্য আমাদের একটা ফোল্ডার লাগে, সিএসএস ফোল্ডার। এরপর জাভাস্ক্রিপ্টের জন্য আমাদের লাগে, যেহেতু আমরা এখনো জাভাস্ক্রিপ্ট কোনো কিছু করিনি, ঠিক আছে, সো আমাদের এখানে আপাতত কিছু থাকতেছে না। এরপর আমাদের আরেকটা ফোল্ডার লাগবে, সেটা হচ্ছে ইমেজেস এর জন্য, যদি আমরা ইমেজ নেই, ঠিক আছে। তো এইভাবে কিন্তু প্রজেক্ট স্ট্রাকচার তৈরি করতে হবে। এইখানে যত ইমেজ থাকবে সব আমরা এই ফোল্ডারের মধ্যে রাখবো। আমাদের যত সিএসএস ফাইল থাকবে সবগুলো আমরা এই সিএসএস ফোল্ডারের মধ্যে রাখবো। আমাদের জাভাস্ক্রিপ্ট রিলেটেড যত ফাইল হবে সব আমরা এই ফাইলের মধ্যে রাখবো, ফোল্ডারের মধ্যে রাখবো। বুঝাইতে পারছি? ইনডেক্সে আগে আমরা পাশেই যেমন আমরা সিএসএস ফাইল তৈরি করতাম, এভাবে আমরা সিএসএস ফাইল তৈরি করব না আর। আচ্ছা, এরপরে সিএসএস এর ভিতরে আমাদের বেশ কিছু ফাইল হবে, যেমন আমাদের style.css ফাইল লাগে, style.css ফাইল লাগবে। এরপরে আমাদের রেসপন্সিবল কোড করার জন্য আমাদের দেখা যাচ্ছে responsive.css ফাইল লাগবে। তো সিএসএস ফোল্ডারে আমাদের এখানে দুইটা সিএসএস ফাইল লাগে, একটা হচ্ছে style.css আর একটা হচ্ছে responsive.css। তাহলে এগুলো আমরা নিয়ে নিলাম। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে যে যদি আমরা ভিএস কোড মানে ভিএস কোডে কাজ করি, তাহলে দেখা যাচ্ছে যে আমরা পুরো ফোল্ডারটাকে ওইখানে ওপেন করে নিতে পারি। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে যে পুরো ফোল্ডারটা আমরা ওপেন করে নিলে যেটা করতে পারবো সেটা হচ্ছে যে এখান থেকে যতগুলা ফাইল আছে, ফোল্ডার আছে, সবগুলাতে আমরা কি করতে পারবো, ইজিলি অ্যাক্সেস করতে পারবো। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে প্রাথমিক আমাদের কাজ শেষ। আমরা প্রথমে দেখা যাচ্ছে যে index.html একটা বানাই নিব, সেটার ভিতরে কি করব, অ্যাসেটস নামে একটা ফোল্ডার তৈরি করব, সেটার ভিতরে আমাদের সিএসএস, ইমেজেস, জেএস তিনটা ফোল্ডার দরকার, আমরা তিনটা ফোল্ডার করে নেব। আচ্ছা, বেসিক আমাদের ফাইল তৈরি করা শেষ, এখন আমরা ডিজাইনে চলে যাব। তো আমার এখানে ফটোশপ সম্ভবত 15 দেওয়া আছে, ঠিক আছে। তো আমি ফটোশপের মানে
মানে এই ভার্সনটা দিয়ে দিব, অথবা তোমরা অন্য যে কোনো ভার্সন ইউজ করতে পারো। এছাড়া দেখা যাচ্ছে কারো পিসি যদি স্লো হয়, মানে র্যাম যদি কম থাকে, তাহলে পোর্টেবল ভার্সনটা ইউজ করতে পারো। ঠিক আছে, যে কোনো একটা ইউজ করলেই হবে। হ্যাঁ, পোর্টেবল ভার্সনটা যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে ওটা ইনস্টল করার কোনো ঝামেলা নাই, ওটা ওপেন করে কাজ করা যাবে আর কি। ঠিক আছে, ওইটা একটা সুবিধা হবে। আর চাইলে এটাও আমি দিয়ে দিব, এটাও তোমরা করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, তো এই ডিজাইনটা ওপেন করে নেব। ঠিক আছে, ডিজাইনটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে আমাদের বেশ কিছু জিনিসপত্র আছে, যে আমাদের ফন্টস কি কি আছে, তারপর আমাদের আইকন কি কি আইকন আছে। ঠিক আছে, সেই জিনিসগুলো আমাদের লিঙ্ক আপ করে নিতে হবে। তো তার আগে আমি দেখা যাচ্ছে ফটোশপ সম্পর্কে বেসিক একটা আইডিয়া দিই। ঠিক আছে, তো আমরা যে ফাইলটা ওপেন করব, ঠিক আছে, এটা একটা কি হবে, .psd ফাইল। ঠিক আছে, ফটোশপ ডকুমেন্ট। আচ্ছা, এই ফাইলটা ওপেন করলে দেখা যাচ্ছে যে এইখানে এই যে ডিজাইনগুলো যে তৈরি করছে, এই এলিমেন্টগুলোকে আমরা আলাদা আলাদা করতে পারবো। এখান থেকে আমাদের এই ইমেজটা দরকার, এই ইমেজটাকে আমরা মানে এক্সপোর্ট করে নিতে পারবো, এই লোগোটাকে নিতে পারবো। তারপর এখানে কি ফন্ট ইউজ করছে, কত সাইজের ফন্ট ইউজ করছে, ঠিক আছে, কি কালার ইউজ করছে, সব জিনিসপত্রগুলো আমরা এখান থেকে দেখে 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 বের করতে পারবো। ফটোশপ অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে ডিজাইনগুলো করার একটাই কারণ, ডিজাইনাররা যখন ডিজাইন করবে তারা আসলে কোন সাইজটা ইউজ করতেছে এক্স্যাক্টলি সেই জিনিসটা জানা আমাদের ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি সেম ফন্ট, সেম কালার, সেম সাইজ যদি আমরা না দিই, তাহলে কিন্তু ডিজাইনটা সেম হবে না। আমাদের মেইন কাজই হচ্ছে ডিজাইনটা হুবহু সেম এরকম তৈরি করা। কারণ ক্লায়েন্ট যখন ডিজাইনটা করাইছে তখন কিন্তু তার রিকোয়ারমেন্ট অনুযায়ী করাইছে, এবং তার যেখানে যে জিনিসটা দরকার সেই অনুযায়ী কিন্তু প্লেস করাইছে। এখন আমি ডিজাইন করতে গিয়ে, কোড করতে গিয়ে দেখা যাচ্ছে এক জিনিস আরেক জায়গায় দিলাম, আরেক জিনিস আরেক রকম করলাম, তাহলে কিন্তু কাজ হবে না, এই কাজ কিন্তু নিবে না। এখানে হুবহু যেমন আছে ঠিক তেমনটাই আমাকে করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? এই কারণে আমরা এই যে মানে ফটোশপের ডিজাইন অথবা ফিগমার ডিজাইন অথবা এক্সডি ডিজাইন, এই ডিজাইনগুলো থেকে আমরা আমাদের প্রজেক্টগুলো তৈরি করব যেভাবে ডিজাইনাররা ডিজাইন করছে। এখন দেখা যাচ্ছে ডিজাইন করতে গিয়েও অনেক কমপ্লেক্স জিনিসপত্র চলে আসে, যে এই জিনিসটা কিভাবে করব বুঝতেই পারি না। ঠিক আছে, এরকম অনেক জিনিসপত্র চলে আসে। তো সেগুলাই কি করতে হবে, সেগুলাকে হুবহু ওই রকমই তৈরি করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, এই কথা মানে ডিজাইনাররা যে ডিজাইন করছে প্রথমে এটা মাইন্ডে সেট করে নিতে হবে যে হ্যাঁ, ডিজাইন যেটা করছে এটা করা মানে এটা কোড করে করা সম্ভব। ঠিক আছে, যদি ইম্পসিবল হতো তাহলে ডিজাইনটা করতো না। কিছু কিছু ব্যাপারে চলে আসে, বাট এভারেজ সবকিছুই কিন্তু করা যায়। বুঝাইতে পারছি? আর যদি আগেই ভাবে এটা ডিজাইন তো ভুল করছে, এটা তো করা সম্ভব না, তাহলে কিন্তু আমরা জীবনেও ডিজাইন মিলাতে পারবো না। ঠিক আছে। আচ্ছা, তো এটা ডাউনলোড করার আগে আমি এখানে দেখা যাচ্ছে যে এটার যে পিএনজি ভার্সনটা আছে এটা কিন্তু আমি ডাউনলোড করছিলাম, যেটাতে ইমেজ থেকে শুরু করে সবকিছু দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, এই জিনিসটা আমি ডাউনলোড করে নিচ্ছি। তো এইটাকেও কিন্তু আমরা ব্রাউজারে ওপেন করব যাতে আমরা ইজিলি বুঝতে পারি যে ইমেজ ইউজ করার পরে সেটা কেমন দেখায়। কারণ এই যে অনেক এখানে কিন্তু বেশ কিছু ইমেজ নাই, যেমন এই যে নিচের ইমেজগুলো নাই। ঠিক আছে, তো এটার জন্য এই যে এই ফাইলটাকেও আমরা ওই যে প্রজেক্ট ফোল্ডারের মধ্যে রাখি দেই, ডিজাইন ফাইলের মধ্যে। ঠিক আছে, যাতে আমরা সিম্পলি এটাকে ওপেন করে আবার দেখতে পারি যে আসলে ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, তো ফটোশপ সম্পর্কে আমি একটু আইডিয়া দিই। তো যখনই আমরা ফটোশপটাকে ওপেন করব, মানে ডিজাইনটা ওপেন করব, তখন কিন্তু আমাদের এখানে এরকম একটা ফাইল ওপেন হবে। একাধিক ফাইল এখানে আমাদের ওপেন থাকতে পারে, বা যদি আমরা করি তাহলে একাধিক ফাইল থাকবে। এটাকে ক্লোজ করলে কিন্তু কেটে যাবে। মেইন একটা ব্যাপার হচ্ছে এই যে আমরা এখানে সাপোজ কোনোটাকে চেঞ্জ করলাম, এরপরে ফাইলটাকে সেভ দেওয়া যাবে না, মানে কোনোভাবে ফাইলটাকে সেভ দেওয়া যাবে না। যদি দেই তাহলে উল্টাপাল্টা ডিজাইন কিন্তু সেভ হয়ে যাবে। বোঝা গেছে? এই ফাইলটাকে কখনো সেভ দেওয়ার কোনো প্রয়োজন নাই। দেখা যাচ্ছে হয়তো আমি এখানে চেঞ্জ করলাম, এখন যদি আমি এটা কাটতে যাই তাহলে আমাকে বলবে যে আমি এটা সেভ করবো কিনা। বুঝাইতে পারছি? তো এটা কখনো সেভ করবো না, এখানে নো দিব বা ক্যান্সেল মানে নো দিয়ে দিব। কারণ এটা যদি সেভ করো তাহলে কিন্তু আমার ডিজাইন নষ্ট হয়ে গেল, প্রথম কথা। আচ্ছা,
আমি যদি নো দিই তাহলে কিন্তু এটা আবার যদি ওপেন করি তাহলে দেখা যাবে যে আগে যা ছিল তাই আছে কিন্তু। আর আমি সেভ দিয়ে দিই তাহলে কিন্তু আমি যে উল্টাপাল্টা করে হয়তো কোনো কাজ করতে গিয়ে চেঞ্জেস করলাম সেটা কিন্তু থেকে যাবে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে এইখানে এই যে সাথে যে ফাইলটা থাকে এই ফাইলটা কিন্তু জেপিজি বা অন্য কোনো ফাইল হতে পারে। এইরকম এই ইমেজটাকে ফটোশপের মধ্যে আছে, এটা আবার সাপোর্ট করতেছে না। যাই হোক, অনেকে দেখা যাচ্ছে যে জেপিজি ইমেজগুলোকে ফটোশপে ওপেন করে ট্রাই করে যে ভাই আমি তো কোনো কিছু চেঞ্জ করতে পারতেছি না, আমি ফন্ট সাইজ দেখতে পারতেছি না, এই ধরনের সমস্যা হয়। অবশ্যই দেখবো যে ওই ফাইলটা .psd ফাইল কিনা। বোঝা গেছে? প্রথম কাজ এটা। সেকেন্ড হচ্ছে এইখানে অনেকগুলা টুলস আছে, ঠিক আছে? তো সবগুলা টুলস নিয়ে কাজ করা আসলে আমাদের প্রয়োজন নাই। আমাদের অল্প যেই কয়টা জিনিসপত্র লাগে সেগুলা জানলেই যথেষ্ট। আচ্ছা, প্রথম যদি আমি এখানে বলি তাহলে এই যে এটা হচ্ছে মুভ টুলস। মুভ টুলস যখন আমরা সিলেক্ট করব তখন এইখানে একটা অপশন আসবে, সেটা হচ্ছে অটো সিলেক্ট। এটা কি দেওয়া? লেয়ার দেওয়া। আর একটা কি দেওয়া? গ্রুপ দেওয়া। তো এই যে এইখানে যে ডিজাইনটা আছে এই প্রত্যেকটা এলিমেন্টকে, প্রত্যেকটা এই যে এইখানকার টেক্সট, এইখানকার টেক্সট, এই বাটন, ইমেজ, এই প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা আলাদা কি বলা হয়? লেয়ার বলা হয়। কি বলা হয়? লেয়ার বলা হয়। আর এই যে সাপোজ এই যে এই পুরো সেকশনটা, এই পুরোটা মিলে একটা কি হতে পারে? লেয়ার গ্রুপ হতে পারে। ঠিক আছে? মুভ টুলস এটা হচ্ছে বলা চলে যে সিলেক্ট টুলস, যে আমরা এই যে কোনো কিছু দিয়ে সিলেক্ট করতে পারতেছি সেটাকে এই যে মুভ করাইতে পারতেছি, এই কারণে এটার নাম হচ্ছে মুভ টুলস। এখানে প্রথমে বলা হচ্ছে যে অটো সিলেক্ট, মানে যখন এটাকে মুভ করব তখন অটো সিলেক্ট কি হবে? লেয়ার হবে নাকি গ্রুপ হবে? তা আমার এখানে প্রয়োজন হচ্ছে এই যে যেটাকে আমি সিলেক্ট করতেছি এই জিনিসটা কি, এটা এই যে আমার এখানে এই যে রাইট সাইডে এটা কি আসতেছে? সরাসরি কিন্তু লেয়ারটা সিলেক্ট হচ্ছে, কারণ আমি এখানে কি দিছি? লেয়ার দিছি। আর এই লেয়ারটাতে কি দেওয়া এটাই কিন্তু আমার প্রয়োজন। আমি যদি এখানে গ্রুপ সিলেক্ট করে দেই তাহলে এটাতে ক্লিক করলে আমার কিন্তু এই যে হিরো নামে এখানে কি আছে? পুরোটা একটা গ্রুপ আছে। এই যে এখানে ক্লিক করতেছি, এই যে পুরো হেডার এরিয়াটা কিন্তু হিরো নামে একটা গ্রুপের মধ্যে রাখা। এই যে চোখটা উঠাই দিলে এটা কিন্তু চলে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে এই সেকশনটা। বুঝাইতে পারছি? তো প্রত্যেকটা সেকশন, এই যে নিচের সেকশনটা আবার এই যে এটা নিচের সেকশনটা হচ্ছে সার্ভিসেস, এই যে এটা। তো এভাবে কিন্তু প্রত্যেকটা কি করা? গ্রুপ করে করে রাখা। তো আমার এখানে যেটা করতে হবে প্রথমেই, আমাদের এখানে লেয়ার সিলেক্ট করতে হবে। লেয়ার সিলেক্ট করলে কি হবে? যেই এলিমেন্টটাতে আমরা ক্লিক করব ওই এলিমেন্টটা এখানে সিলেক্ট হয়ে যাবে, কারণ যেটা দরকার সেটা আমরা এখানে মানে সিলেক্ট করে নিব, তারপরে সেটা নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, এখন কথার কথা, এখানে লেয়ারটা যদি না থাকে, অনেক ফটোশপে দেখা যাচ্ছে হয়তো লেয়ার এখানে নাও থাকতে পারে, কারণ এটাকে ক্লোজ করা যায়। তো এই জিনিসটাকে আমরা এই যে এখানে উইন্ডো লেখা আছে, উইন্ডো থেকে এখানে দেখবো যে লেয়ার্স কি দেওয়া আছে? লেয়ার্স এখানে চেক দেওয়া আছে। যদি এখানে এটা উঠাই দেই তাহলে কি হবে? এটা কিন্তু চলে যাবে। ঠিক আছে? এই কারণে দেখবো যদি কারো লেয়ার না থাকে তাহলে এখানে লেয়ারটাকে চেক করে দেব। সেকেন্ড হচ্ছে এখানে হিস্টোরিটা ইম্পর্টেন্ট। এই যে হিস্টোরিটা, এই যে এখানে হিস্টোরিটা চেক দেওয়া আছে, আমি যদি এটা উঠাই দিই তাহলে দেখবো যে এই যে এটা চলে গেছে। ঠিক আছে? উইন্ডো থেকে আবার হিস্টোরি আমি চেক দিই তাহলে এটা আসবে। হিস্টোরিটা যে কাজ করতেছে সেটা হচ্ছে যে এই যে আমি মানে কি করতেছি না করতেছি প্রত্যেকটার এখানে কি হচ্ছে? একটা হিস্টোরি তৈরি হচ্ছে। এখন আমার দেখা যাচ্ছে এখানে ডিজাইনটা এলোমেলো হয়ে গেছে, কারণ আমি চেঞ্জ করতে গিয়ে কম বেশি করে ফেলছি। তো আমি এই যে এখান থেকে আমি যেটাতে ক্লিক করব এই হিস্টোরিতে কিন্তু আবার ব্যাক করব। আর এই যে সবার শুরুতে এখানে ডিজাইনটা দেওয়া, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আবার আমি আগের পর্যায়ে চলে আসবো। কারণ প্রত্যেকবারে ফাইল কেটে দিয়ে আবার দেখা যাচ্ছে আমি ওপেন করব, আবার কেটে দিয়ে আবার ওপেন করবো, এটা তো সম্ভব না। তো এখানে আমি যতই কাজ করি না কেন এখানে আমার প্রত্যেকবারে একটা ফুল হিস্টোরি তৈরি হবে। তো আমার এখানে যদি স্ট্রাকচার নষ্ট হয়ে যায় আমি কি করতে পারবো? এখানে হিস্টোরিতে এখানে ক্লিক করে আবার আমি রিসেট করতে পারবো এবং মানে পুনরায় আগের অবস্থায় ফিরে আসবো। বুঝাইতে পারছি? এই তিনটা জিনিস হচ্ছে এলিমেন্ট গুলা দেখার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা ক্লিয়ার? আচ্ছা, এখন এইখানে আমরা এর আগে দেখছিলাম যে গ্রিড এখানে কয়টা দেওয়া আছে? 1টা 2টা 3 4 5 6 7 8 9 10 11 12। আমরা যখন গ্রিড নিয়ে কাজ করছিলাম মনে আছে? আমরা 12টা গ্রিডে ভাগ করে তারপরে কলাম ভাগ করছিলাম। ঠিক সেম ভাবে এখানে ওরা ভাগ করে দিছে যে কোন ডিজাইনটা কত গ্রিডের মধ্যে হবে, কত কলামের মধ্যে হবে। এখানে বলতেছে যে 1 2 3 4 5 6, 6 এর মধ্যে আমার মেনুটা হয়ে যাবে।
এরপরে এখানে কি আছে, 3 কলাম গ্যাপ আছে। এরপরে আবার এই 3 কলাম কি আছে আমার, এই যে এখানে বাটনটা আছে, বুঝাইতে পারছি? আবার এইখানে যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাচ্ছে যে 1 2 3 4 5 6, 6 কলামের ভিতরে মানে অর্ধেকের ভিতরে আমার টেক্সটগুলো আছে, বাকি অর্ধেক এইটা মিলায় আমার এইদিকে ফাঁকা থাকবে এবং সেটার ভিতর আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে অ্যাডজাস্ট করব। বুঝাইতে পারছি? নিচে যদি আসি তাহলে এখানে 1 2 3 4, এটা 4 কলাম, ঠিক আছে। এরপরে 1 2 3 4, 4 4 কলাম করে এটা কি করা, তিনটায় সমান ভাগে ভাগ করা। এই যে গ্রিড, এই গ্রিড দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের ডিজাইনের স্ট্রাকচারটা কোন সেকশনটা কত গ্রিডের মধ্যে হবে। এই যে এগুলা আমরা তিনটা করে আছে, তার মানে দেখো এখানে এই যে 4টা করে কলাম, 1 2 3 4, 4টা 4টা করে সবগুলা, 3 4 12, বুঝাইতে পারছি? তো এই যে 12 কলামের যে গ্রিড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে আসলে কোন সেকশনটা কোন ডিপটা কতটুকু হবে, বুঝাইতে পারছি? আচ্ছা, এইখানে কিন্তু এই যে প্রথমে ক্লিক করলেই কি হচ্ছে, উপরে যে গ্রিডটা আছে না, আমরা যদি এখানে চেক দিই তাহলে দেখবো যে গ্রিডটা চলে গেছে, বুঝাইতে পারছি? এখানে যদি আবার চেক দিই তাহলে দেখবো যে গ্রিডটা চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা দেখাচ্ছি এখানে গ্রিডটা উঠাই দিলাম, কারণ আপাতত যখন আমাদের দেখা লাগবে যে আসলে এটা কতটুক, তখন আমরা এই মাপটা মানে এটা শো করাই তারপরে দেখবো আর কি। আচ্ছা, এখন আমরা দেখবো যে এখান থেকে আমরা ইমেজ এক্সপোর্ট করতে পারি কিভাবে। যেহেতু এটা লোগো, একটা লোগোর ক্ষেত্রে সবসময় যেটা করা হয়, ব্র্যান্ডিংটাকে মানে ইমেজ আকারেই নেওয়া হয়, যাতে এটাতে কোনো ধরনের চেঞ্জ আসে না। কারণ আমি ফন্ট দিয়ে যদি এটা করি তাহলে এটা মিলানোটা একটু টাফ হতে পারে, কম বেশি হতে পারে, বুঝাইতে পারছি? তো আমি যখন এইখানে ক্লিক করতেছি, আমার এখানে অটো সিলেক্ট কি করা আছে, লেয়ার করা আছে, এবং আমার কিন্তু এখানে কি হয়ে গেছে, এই যে লোগোটা এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তার মানে এই যে আমি চোখে এখানে বাদ দিলেই কিন্তু বুঝতে পারতেছি এটা চলে গেছে, তার মানে এখানে ক্লিক করলে এটা থাকতেছে, তার মানে এটাই হচ্ছে আমার কি, লোগোটা, বুঝাইতে পারছি? এখন এই লোগোটাকে এক্সপোর্ট করার জন্য আমি অল্টার চেপে, কিবোর্ডের অল্টার চেপে যদি আমি এই চোখের মধ্যে ক্লিক করি তাহলে দেখব যে শুধুমাত্র এই এলিমেন্টটাই থাকবে, বাকি যতগুলো আছে সবগুলা কি হয়ে গেছে, আনচেক হয়ে গেছে। কিন্তু এখন কিন্তু আর এই ডিজাইনে কোনো এলিমেন্ট নাই, শুধুমাত্র আমার এই লোগোটাই আছে, বুঝাইতে পারছি? কারণ আমার দরকার হচ্ছে আমি এই লোগোটাই শুধু এক্সপোর্ট করব। এখন আমি এখান থেকে ইমেজ থেকে এই যে ট্রিমে যদি আমি ক্লিক করি তাহলে দেখবো যে এটার হোয়াইট স্পেস যতগুলো আছে এই যে চারো সাইডে সব চলে যাবে, শুধুমাত্র এই জিনিসটা থাকবে, বুঝাইতে পারছি? এখন আমি কি করব, ফাইল থেকে এখানে দেখবো সেভ অ্যাজ আছে, সেভ অ্যাজ থেকেও আমরা করতে পারি, বাট এখানে আমরা এক্সপোর্টে যাব, যাওয়ার পরে দেখা যাচ্ছে সেভ ফর ওয়েব, এই জিনিসটাতে যাব, যেটা আমাদের অল্টার শিফট কন্ট্রোল এস প্রেস করলেও চলে আসবে, এই যে, ঠিক আছে? অথবা আমরা দেখা যাচ্ছে যে ওইখান থেকে আমরা কি করব, ফাইলে যাব, যাওয়ার পরে এক্সপোর্টে যাব, যাওয়ার পরে সেভ ফর ওয়েবে ক্লিক করব। সেভ ফর ওয়েব করার কারণ হচ্ছে যে এই জিনিসটাকে আমরা কি করে নিব, অপটিমাইজ করে নিব, যাতে এটা সাইজটা বেশি না হয়। সেভ ফর ওয়েব করলে আরেকটা যেটা কাজ হয় সেটা হচ্ছে যে এটার সাইজটা কম থাকবে বাট কোয়ালিটিটা ভালো থাকবে, ঠিক আছে? তো এই যে অবস্থা, মানে এই লোগো কিন্তু খুবই ছোট, এটা কিন্তু দিলে কিন্তু খুব একটা ভালো শো করবে না। আমরা ওই ফোল্ডারের মধ্যে একটা লোগো দিয়ে দেওয়া ছিল, ওটা ইউজ করব, বাট এক্সপোর্ট করাটা দেখি। এখন এক্সপোর্ট করার সময় দুইটা জিনিস, একটা হচ্ছে এই যে লোগোটা, এই লোগোটা কিন্তু ট্রান্সপারেন্ট হবে, মানে এই লোগোর ভিতর দিয়ে কিন্তু বাহিরে কি আছে বা কি ব্যাকগ্রাউন্ড দেওয়া হবে সেটা কিন্তু শো করবে। ইমেজ আমরা মূলত দুই ভাবে নিই, একটা হচ্ছে পিএনজি ফরম্যাট আর একটা হচ্ছে জেপিজি। জেপিজি দিলে দেখো এটার পিছনে কিন্তু একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে, ঠিক আছে? আর এখানে পিএনজি যখন আমরা দিচ্ছি তখন যেটা হচ্ছে এইটার পিছনে কোনো হোয়াইট ব্যাকগ্রাউন্ড নাই, এটাকে বলা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড।
ট্রান্সপারেন্ট মানে তো আমরা জানি যে ওইটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, শস্য থাকবে, তার পিছনে যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে সেটা শো করবে। ঠিক আছে, তো আমরা যখন দেখব কোনো একটা ইমেজের তার ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নাই, ঠিক আছে, তখন আমরা সেটাকে ট্রান্সপারেন্ট নেব। আর যদি দেখি না ওই ইমেজটার সাথে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আমার দরকার, তাহলে আমরা সেটাকে জেপিজি ফরম্যাটে সেভ করব। ঠিক আছে, আর যদি আমাদের ট্রান্সপারেন্ট প্রয়োজন হয় তাহলে আমরা কি করব, পিএনজি 24 এটাতে সেভ করব। এই যে ট্রান্সপারেন্ট, এই যে এটা উঠাই দিলে দেখা যাচ্ছে যে হোয়াইট আসতেছে, ট্রান্সপারেন্ট আমাদের দরকার। এরপরে সেভে ক্লিক করি, সেভে ক্লিক করলে দেখা যাচ্ছে লোকেশন চাইবে, তো আমরা ওই প্রজেক্টের লোকেশনে যাই, অ্যাসেটস ইমেজেস, এখানে আমরা জাস্ট বলবো যে এটা হচ্ছে লোগো। সেভ হয়ে গেল। এই যে হিস্টোরিটা আগে আসছে না, এই হিস্টোরি থেকে আবার আমরা আগে ব্যাক চলে আসবো আগের পর্যায়ে। বুঝাইতে পারছি? এখন যদি এখানে যাই, তাহলে দেখবো যে লোগোটা চলে আসছে। ঠিক আছে, লোগোর কোয়ালিটি খুব একটা ভালো না, আমরা ওই ফোল্ডার থেকে লোগোটা পরে নিব, বাট আমরা জিনিসটা দেখি। আচ্ছা, এখন এই যে এইখানে হেডারের মধ্যে আমাদের আর কোন ইমেজটা দরকার, এই যে এই ইমেজটা দরকার, তাই না? এখন আমরা গ্রিডটাকে উঠাই দিলাম, এই ইমেজটা সিলেক্ট করি, এই ইমেজটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এই ইমেজের পিছনে কিন্তু আবার একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই যে বিজি, বুঝাইতে পারছি? এই যে এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা হচ্ছে ভেক্টর আছে। তো আমরা এই দুইটা যদি একসাথে নিই তাহলে আমাদের ম্যাচ করাটা বেটার হবে, ইজি হবে। না হলে কিন্তু দুইটা জিনিসকে আলাদা করে যদি আমরা নিই তাহলে এটা আমাদের ম্যাচ করাটা কঠিন হয়ে যাবে। কারণ আমরা এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব, টপ থেকে একটু নামাই দিব, রাইট থেকে 0 করে দেব, আমাদের ঝামেলা কিন্তু শেষ। আর যদি আমরা আলাদা করে নিই তাহলে এটা মিলাইতে কিন্তু ঝামেলা হবে। তো আমি কি করলাম, দুইটা জিনিসকে একসাথে সিলেক্ট করে নিলাম। এটাকে আমি আবার দেখাবো, আমি গ্রিডটাকে উঠাই দিলাম, অল্টার চেপে ধরলাম, মানে এটা ক্লিক করলে তো আমার এটা চলে আসতেছে, এটা আমি দেখতেছি, হ্যাঁ এটা আমার ইমেজটা, আর পরেরটা হচ্ছে আমার এটা ব্যাকগ্রাউন্ডটা। তো আমি এখানে অল্টার চেপে ধরে এখানে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডটা আমার থাকলো, আর এখানে দেখা যাচ্ছে আমার এই যে ভেক্টরটা দরকার, এটাতে আমি চেক দিলাম, এই যে ভেক্টরটা আসলো, আর কিন্তু কোনো কিছু আমার পেজের মধ্যে নাই। এখন আমি কি করব, ইমেজ থেকে ট্রিমে ক্লিক করব, তাহলে আমার এটা ট্রিম হয়ে যাবে। এই যে ট্রিম হয়ে গেল, শুধু ইমেজটা আসলো। এখন আমি ফাইল থেকে এক্সপোর্টে যাব, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে যাব, তারপরে এখানে এই যে এটা আমার পিএনজি দরকার, কারণ এই যে ট্রান্সপারেন্ট জায়গাটা আমার দরকার, তাই না? ট্রান্সপারেন্ট জায়গাটা দরকার আছে না, কারণ পিছনে আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে। তো আমি এটাকে ট্রান্সপারেন্ট আকারে সেভ করে নিব, সেভে ক্লিক করি, এখানে বলি যে ব্যানার ইমেজ, ওকে, তাহলে এটা কিন্তু আমার সেভ হয়ে গেল। আবার আমি হিস্টরি থেকে এখানে ব্যাক করলাম। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো সমস্যা হবে ইমেজ এক্সপোর্ট করতে? মনে হয় না। তাহলে আমাদের এইখানকার ইমেজ কিভাবে এক্সপোর্ট করতে হয় সেটা দেখা আমার শেষ। গ্রিড আমরা দেখলাম যে কতটুকু এখান থেকে আমাদের ভাগ করতে হবে, ইমেজ কিভাবে নিতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে ফন্টের সাথে। ফটোশপে কিন্তু আজ আর আমাদের বাকি জিনিসপত্র আমাদের জানার প্রয়োজন অতটা নাই, কেউ যদি এক্সট্রা জানে তাহলে তার জন্য সুবিধা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইখানে আমরা এখন ফন্ট গুলাকে কিভাবে বুঝবো সেগুলো আমরা দেখব। তো এইখানে আমি দেখব যে এখানে একটা টেক্সট টুল নামে একটা অপশন আছে, টাইপ টুল অ্যাকচুয়ালি বলে এটাকে, টিতে টাইপ মানে টি দেওয়া। এই টি টাইপ আমি সিলেক্ট করলে এইখানে আমি যে কোনো লেখা কিন্তু কি করতে পারবো, লিখতে পারবো। এই যে এখানে আমি যাই, একটা ঘরের মতো আসতেছে না, এখানে ক্লিক করে আমি কিন্তু এখানে লিখতে পারবো, এই যে টেক্সট লিখতে পারতেছি। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে আমার তো লিখার দরকার নাই, আমার দরকার হচ্ছে আগের যে টেক্সটগুলো ছিল সেগুলাকে দেখা। তা আমি এখানে গেলে চার কোনো একটা ঘর আসতেছে, বাট এই টেক্সটের মধ্যে গেলে কিন্তু ওই ঘরটা থাকতেছে না। আমি যখন এখানে এটাতে ক্লিক করব তখন কিন্তু এটা কি হয়ে যাচ্ছে, এডিট হয়ে যাচ্ছে। আর এইখানে আমাকে দেখা যাচ্ছে যে এই ফন্টটা যে মিসিং এটা দেখাচ্ছে, এখানে বলতেছে আমি এই টেক্সটটা এডিট করতেছি এবং এই ফন্টটার নাম হচ্ছে ওয়ার্ক সেন্স। ঠিক আছে, আর এটা হচ্ছে কি সেমি বোল্ড একটা ফন্ট, এবং এখানে বলতেছে যে এই ফন্টটা কিন্তু
এই পেজের মধ্যে ইনস্টল করা নাই। এখন আমি যদি এটাতে ক্লিক করি তাহলে কি হবে, এই টেক্সটটা এডিট হবে কিন্তু এটা ভেঙে যাবে, কারণ এই ফন্টটা কিন্তু আমার পিসিতে ইনস্টল করা নাই। এখন আমার কাজ হচ্ছে এই ফন্টটাকে খুঁজে বের করা এবং সেটাকে ইনস্টল করা এবং আমাদের এইখানে প্রজেক্টের ভিতরে সেটাকে ইনস্টল করে ফেলা। কারণ এইখানে আবার ইনস্টল করার একটা কারণ আছে, এটাকে যদি আমি ইনস্টল না করি তাহলে এটা কিন্তু ভেঙে যাবে, ভেঙে যায় কিন্তু অন্য একটা ফর্মে মানে ফন্টে কিন্তু কনভার্ট হয়ে গেল। এই যে এখানে কিন্তু অন্য একটা সিমিলার ফন্টে কনভার্ট হয়ে গেল, এখানে কিন্তু আমরা সাইজ ঠিক পাবো না। এই যে এখানে কিন্তু সাইজ দেখাচ্ছে, এখানে কিন্তু ওয়েট দেখাচ্ছে, ওইখানে ছিল সেমি বোল্ড, এখানে কি দেখাচ্ছে রেগুলার। আবার এখানে সাইজ দেখাতে কিন্তু 73px মানে 74 এর মতো। এখানে কালার ঠিক আছে, কালার নিয়ে সমস্যা নাই। তার মানে আমরা এখানে কিন্তু যখন একটা ফন্ট এডিট করতেছি তখন কিন্তু এই ফন্টের আমরা ডিটেলস পেয়ে যাচ্ছি, বুঝাইতে পারছি। কিন্তু এই ফন্টটা আমার পিসিতে না থাকার কারণে কিন্তু আমার ফন্টটা ভেঙে যাচ্ছে, ডিজাইনটা ভেঙে যাচ্ছে। আমি আবার ব্যাক আসলাম, আমি এখন এই ফন্টটা দেখবো যে এই ফন্টটা কি, এই ফন্টটাও কি সেম ফন্ট। আচ্ছা এই ফন্টটা দেখি, এটাও সেম ফন্ট। এই ফন্টটা দেখি, এটাও সেম ফন্ট। নর্মাল এই ফন্টটা দেখি, হয়ে গেল। এই যে এই ফন্টটা দেখি, এটাও কি রেগুলার, মানে একই ফন্ট অ্যাকচুয়ালি ইউজ করছে। এখানে যাই, এটাও সেম, এখানে যাই, এটাও সেম। আচ্ছা এখন আমরা নিচের দুই একটা সেকশন দেখি যে আসলে অন্য কোনো ফন্ট কিনা। ঠিক আছে, যদি অন্য ফন্ট হয় তাহলে আবার আমাদের সেই ফন্টগুলো নিতে হবে, যেহেতু এখানে ইউজ করছে কি একটা ফন্টে ইউজ করছে আমার যেটা মনে হচ্ছে। এখানে অন্য কোনো স্টাইলের টেক্সট আছে কিনা এটা যদি দেখি, সেম ফন্ট, সেম ফন্ট। এখানে কিন্তু ফন্ট একটা ইউজ করছে কিন্তু দেখাচ্ছে রেগুলার আছে, সেমি বোল্ড আছে, বোল্ড আছে। এখানে যাই, এখানেও কিন্তু সেম ফন্ট। ওকে, তাহলে আমরা ফন্টস প্রথমেই দেখব fonts.google.com এ যে আমাদের এইখানে ফন্টস ওই ফন্টটা আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা বাইরে সার্চ করব। তাহলে এখানে ওয়ার্ক, এই যে সেন্স, ওয়ার্ক সান্স, এইখানে দেখা যাচ্ছে এই যে ফন্টটা পাইছি কিন্তু আমরা, বুঝতে পারছি। তাহলে এই ফন্টটা আমাদের আগে ইনস্টল করতে হবে। এখন এই কারণে আমরা দেখা যাচ্ছে এই ফন্ট ফ্যামিলিটাকে আমরা ডাউনলোড করে নেব, কারণ এটা আমাদের পিসিতে ইনস্টল করতে হবে। কারণ পিসিতে ইনস্টল না করলে আমার কিন্তু ফটোশপের মধ্যে পাবে না, আর ফটোশপের মধ্যে যদি না পাই তাহলে কিন্তু আমি যখনই এডিট করতে যাব, সাইজ দেখতে যাব, তখন উল্টাপাল্টা সাইজ আসবে এবং দেখা যাচ্ছে আমি কিন্তু ডিজাইনের সাথে মিলাইতে পারবো না। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা এখানে কি সিলেক্ট করে ডাউনলোড করতে হতো? আচ্ছা এগুলাকে ডিলিট করে দিই, এটাকে সিলেক্ট করতে হবে, ভুল হয়ে গেছে। থিম তো নাই, এটা নাই আমাদের এখানে। আমরা লাইট 300টা নিতে পারি, 400 রেগুলারটা আছে, 500 মিডিয়ামটা নিলাম, এরপর সেমি বোল্ড আমরা নিলাম, আর এখানে বোল্ডটা নিই, শেষ। আমার মনে হয় এর থেকে মোটা ফন্ট নাই এখানে, যেটা দেখলাম অ্যাকচুয়ালি এর থেকে বোল্ড নাই, সেমি বোল্ড পর্যন্ত আছে। বুঝাইতে পারছি? তাহলে আমি এইগুলাকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এখানে ডাউনলোড দিয়ে আবার দেখি কোনটা ডাউনলোড হয়। আচ্ছা না না এই দুইটা আসতেছে। আচ্ছা স্ট্যাটিক, ও আচ্ছা স্ট্যাটিক এই ফোল্ডারের মধ্যে সব দিয়ে দিছে। তো আমরা এইখানে যাই, যাওয়ার পরে আমাদের কি কি দরকার সেটা আমরা ইয়া করি। আমাদের বোল্ডটা ইনস্টল করা দরকার। এটা কিন্তু আমরা কি করতেছি, কম্পিউটারে কিন্তু ফন্ট ইনস্টল করতেছি, বোঝা গেছে? কারণ আমার এখানে কিন্তু ফন্ট পাচ্ছে না। এখানে আমি যখনই ক্লিক করতেছি কি বলতেছে, এই ফন্টটা হচ্ছে মিসিং, ফন্টটা মিসিং। এখানে যদি আমি এটা এডিট করি তাহলে এই যে এটা ব্রোকেন হয়ে যাচ্ছে, স্টাইল ঠিক থাকতেছে না, এক্সাক্ট সাইজ কিন্তু আমি পাবো না। এই কারণে আমার পিসিতে আগে ইনস্টল করতে হবে। আচ্ছা এরপর আমি সেমি বোল্ডটা ইনস্টল করব, সেমি বোল্ড। সেমি বোল্ড উপরে আছে, আর অতটা উপরে না, নিচ থেকে 4 নাম্বার। আচ্ছা দাঁড়াও, আচ্ছা সেমি বোল্ড, সেমি বোল্ডটাকে ইনস্টল করলাম। ওকে ইনস্টল হয়ে গেছে। এটা আমরা কম্পিউটারে কিন্তু ইনস্টল করতেছি। এরপর হচ্ছে আমাদের রেগুলারটা দরকার, ঠিক আছে? তাহলে রেগুলার, এই যে রেগুলারটাকে ইনস্টল করলাম। এরপরে আমরা লাইটটা হচ্ছে 300, এটাকে ইনস্টল করে দিই, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে যে আমাদের ফটোশপে কিন্তু ফন্টটা পাবে না এইভাবে। আমাদের যেটা করতে হবে, ফটোশপটা ক্লোজ করতে হবে, ক্লোজ করে আবার কি করতে হবে, ওপেন করতে হবে। তো আমি এটাকে ক্লোজ করে দিলাম, এই ডিজাইন সহ আমি এটাকে আবার ওপেন করে ক্লিক করে
তাহলে দেখবো যে এটা ফন্টটা পেয়ে যাবে আর কি। আচ্ছা, একটু আগে দেখছিলা যখন আমি ওপেন করতেছিলাম তখন মিসিং ফন্ট নামে একটা জিনিস দেখাচ্ছিল, পপ আপ আসতেছিল, এখন সেটার আসছে? আসে নাই কিন্তু। এখন যদি আমি এখানে যাই, এখানে এই যে টাইপ টুল সিলেক্ট করছি, করে যদি আমি এখন এটাতে ক্লিক করি, আচ্ছা এখানে বলতেছে টেক্সট, আচ্ছা আবার ক্লিক করি তো, হ্যাঁ এবার পাইছে। আর একটু বলছিল না সেম ওটা। আচ্ছা আমরা রেগুলার ফন্টটা একটু এডিট করে দেখি, মিলতেছে না, মানে মোটামুটি সিমিলার, একটু কম বেশি হচ্ছে, ঠিক আছে, একটু কম বেশি হচ্ছে। এটাতে যাই, সেমবোর্ড, সেমবোর্ড তো আমরা নামাইছি। আচ্ছা যাই হোক, এইটাতে কিন্তু আগের মতো কিন্তু অতটা স্ট্রাকচার ভেঙে যায়নি, একটু কম বেশি হয়েছে, ঠিক আছে। তো ফটোশপের ফন্ট আর ওয়েবের ফন্ট একটু কম বেশি হবে। তো এখন যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে এই যে সেম বোর্ড সবটা কিন্তু ঠিকঠাক মতো শো করতেছে, ঠিক আছে। আচ্ছা এটাকে আমরা একটু ইনস্টল করব, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আবার একটার ভিতরে সবগুলাই এক করে দেওয়া আছে, যাই হোক। আচ্ছা এবার একটু ক্লোজ করে ওপেন করি তো। এগুলা কিন্তু প্রাথমিক কাজ, এগুলা কিন্তু করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা মানে টেক্সটের ব্যাপারটা তো বুঝলাম নাকি। একটু কম বেশি হচ্ছে, যাই হোক সমস্যা নেই, ওটুক সমস্যা নেই, কিন্তু আগের মতো তো আর মানে এত বেশি কম বেশি হচ্ছিল না। আচ্ছা তাহলে এই জিনিসটা বুঝতে পারছি। তাহলে আমরা মুভ টুলস দেখলাম, তারপর হচ্ছে টাইপ টুলস দেখলাম। এইখানে আমাদের আর কিছু জিনিস লাগবে, যেমন হচ্ছে কালার পিকার। এখানে ক্লিক করলে আমাদের একটা কালার পিকার আসবে। এই কালার পিকার আমরা আবার যেখানে ক্লিক করব সেই কালারটা কিন্তু আমাদেরকে দিয়ে দিবে। এটা হচ্ছে হেক্স কোড, আর এগুলা হচ্ছে আরজিবি কোড, এই যে আরজিবি কোড, ঠিক আছে। তারপর এই যে এইচএসবি কোড। তো এখানে দেখা যাচ্ছে আমাদের যে কালারটা নেওয়া দরকার আমরা কিন্তু এখানে সিলেক্ট করে সেই কালারটা নিতে পারবো। এটা হচ্ছে কালার পিকার, ওকে, এটা হচ্ছে কালার পিকার। এরপরে এইখানকার আর দুই একটা টুলস আমাদের লাগে, সেটা হচ্ছে এখানে এই যে এটা হচ্ছে সম্ভবত মার্ক টুল না সিলেক্ট টুল, সম্ভবত মার্কুই টুল। আচ্ছা এই টুলটা আমাদের যেই কাজটা করে সেটা হচ্ছে যে আমরা এইখানে সিলেক্ট করে করে দেখতে পারবো, সাপোজ এইখানকার প্যাডিং কতটুকু, এইখানে আমরা সিলেক্ট করে দেখতে পারবো যে এটা কতটুকু প্যাডিং দেওয়া, ঠিক আছে। এখানে যে উইডথ দেখাচ্ছে, হাইট দেখাচ্ছে, হ্যাঁ, সাপোজ এইখান থেকে এইখানে এটা একটা লাইন হাইট দেওয়া, তাই না। তো লাইন হাইট আমাদের কতটুকু দেওয়া, এখানে হাইট কত দেখাচ্ছে, 37। তো এই যে তোমরা যখন প্রথম ইনস্টল করবা, এটা থেকে পা দিচ্ছে, কাঁপতেছে এটা। তো এইখানে দেখা যাচ্ছে যে এইখানে কিন্তু এই যে পিক্সেলটা কিন্তু দেখাবে না। তো এটা যেটা করতে হবে, এইখানে এডিট থেকে প্রিফারেন্সে গেলে এখানে দেখবো যে ইউনিটস অ্যান্ড রুলস, এখানে একটা অপশন আছে, এই যে ইউনিট অ্যান্ড রুলস। এইখানে গেলে দেখবো যে এইখানে তোমাদের প্রথম অবস্থায় ইঞ্চি দেওয়া থাকতে পারে। কি দেওয়া থাকতে পারে, ইঞ্চি দেওয়া থাকতে পারে। এইখানে দিয়ে দিতে হবে কি পিক্সেল, এখানে দিয়ে দিতে হবে কি পিক্সেল। তাহলে কি হবে, আমরা এখানে যেটা সিলেক্ট করব সেটা আমাদের সবকিছু পিক্সেলে দেখাবে। কারণ যদি পিটি অথবা দেখা যাচ্ছে যদি মানে অন্য কোনো ফরম্যাটে দেখায়, ইঞ্চিতে দেখায়, তাহলে কিন্তু আমরা কিন্তু পিক্সেলের সাথে কনভার্ট করা সেটাকে জটিল হয়ে যাবে। তো এই কারণে এখানে কি করে নিব, এটাকে চেঞ্জ করে পিক্সেলে কনভার্ট করে নেব। বুঝাইতে পারছি? তাহলে দেখা যাচ্ছে আর সমস্যা হবে না। ওকে, আচ্ছা
এইখানে আরেকটা টুলস আমাদের জানা প্রয়োজন, সেটা হচ্ছে যে কি নাম এটার, এটা হচ্ছে যে ম্যাজিক টুলস। তো এই টুলসটার কাজটা আমি যদি একটু বুঝাই, মানে আমাদের এই জিনিসটা মাঝে মাঝে লাগবে, এই কারণে আমি দেখাচ্ছি। সাপোজ আমি কোন একটা আইকন নিয়ে আসি, ঠিক আছে, যেমন ইউটিউব লোগো, ইউটিউবের লোগো আমি নিয়ে আসছি। এখানে আমি ইমেজেসে যাই। ইউটিউবের লোগো কিন্তু সবগুলা কিন্তু ট্রান্সপারেন্ট না, যেমন এই লোগোটার সাথে যেটা আছে, এই যে পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? তো বা এইটাতে আমরা যদি যাই, আমার এই ইমেজটা ভালো লাগছে বা আমার এই ইমেজটা ইউজ করা দরকার, কিন্তু ঘটনাক্রমে দেখা যাচ্ছে যে, আচ্ছা এটা তো ওই এটা দেখি, আচ্ছা এটাকে আমি কপি করে নিই। তো দেখা যাচ্ছে যে এইখানে আমি যে ইমেজটা নিছি, এই ইমেজটার আমার এই হোয়াইট এই বাটনটা দরকার, কিন্তু পিছনে কি আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু। তো আমি কিন্তু এইটাকে দেখা যাচ্ছে আমার প্রজেক্টে ইউজ করতে পারতেছি না, কারণ হচ্ছে পিছনে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে। তো এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে রিমুভ করতে পারি, এই জিনিসটা আমি দেখাবো, ঠিক আছে? এইটা হইলে মোটামুটি আমাদের এইখানকার আর তেমন কিছু লাগে না। তো আমি এইখানে দেখা যাচ্ছে এইটাকে যখন সিলেক্ট করলাম, এইটাকে এইখানে দেখবো যে একটা লক সাইন থাকে, কোনো কোনো ইমেজে থাকে না, কোনো কোনো ইমেজে থাকে। তো প্রথমে এই যে লকের উপরে ক্লিক করে কি করব, এটাকে আনলক করে নেব, ঠিক আছে? এখানে ডাবল ক্লিক করলে এটা দেখা যাচ্ছে যে নিউ লেয়ার লাগবে না, এখানে মুভ টুলে যাই। আচ্ছা এটা মনে হয় এক্সপোর্ট করে নিতে হবে। এখানে ডাবল ক্লিক করলে আনলক হয়ে যায়, হয়তো এক এক ইমেজের এক এক রকম মানে সমস্যা থাকতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্সপোর্ট করেও কিন্তু করা যায়, যে এটাকে দেখা যাচ্ছে এক্সপোর্ট করলে আরেকটা ইমেজ কিন্তু তৈরি হবে। এই ইমেজটা যদি আমি এখানে নিই, তাহলে দেখবো যে সেটা কিন্তু আর লক করা থাকবে না, ঠিক আছে? অথবা এখান থেকেও দেখা যাচ্ছে মানে এই যে এক্সপোর্ট অ্যাজ করা যায়, ঠিক আছে? এক্সপোর্ট অ্যাজ করেও কিন্তু এটা মানে নতুন ইমেজে কনভার্ট করে তারপর সেটাকে নেওয়া যায়। যাই হোক, আচ্ছা আর লেয়ার নিয়ে দেওয়া যায় কিনা, এখানে লেয়ার ক্রিয়েট করে, না লেয়ার ব্লক করা, যদি এভাবে ডাবল ক্লিক করে আনলক না হয় তাহলে কি করব, এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট করলে কিন্তু আরেকটা ইমেজ এখানে তৈরি হবে, ঠিক সেম ইমেজটা। এই ইমেজটা যে তৈরি হইলো, এখন দেখা যাচ্ছে যে এই যে এখানে যে ম্যাজিক টুল আছে, মানে যখন আনলক করে নিব তারপরে আমি এখানে যদি আমি ক্লিক করি, তাহলে দেখবো যে এটা পুরোটা কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি ব্যাক স্পেস ক্লিক করি, তাহলে দেখবো যে আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। বুঝাইতে পারছি? ভিতরে এরিয়ার আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা দরকার, এখানে ক্লিক করলে এটা চলে যাবে, এখানে ক্লিক করলে এটা চলে যাবে। আমি কিন্তু যে এখন কিন্তু একটা ট্রান্সপারেন্ট বাটন পাচ্ছি। এখানে যদি ইমেজ থেকে এখন আমি এটাকে যদি ট্রিম করে নিই, তাহলে দেখবো যে হ্যাঁ আমার এক্সট্রা অপশনগুলো চলে গেছে। এখন শুধুমাত্র আমার কি থাকতেছে, মানে ট্রান্সপারেন্ট একটা আইকন থাকতেছে। এটাকে আমি এখন কিন্তু যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। বুঝাইতে পারছি? এখন ঘটনাক্রমে এমন হতে পারে এটা হোয়াইট আছে, আমার কিন্তু এটা কালারটা চেঞ্জ করা দরকার। সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে এই টুলস এর নাম কি, পেইন্ট টুলস। এই টুলস দিয়ে আমি চাইলে এটার কালারটা চেঞ্জ করতে পারবো। আমি যদি এখানে এটাতে সিলেক্ট করলাম, এখানে কিন্তু এই যে গ্রেডিয়ান আছে, এটা আছে, অনেকগুলো আছে। তো এইখানে জাস্ট আমরা আগে কালার ঠিক করবো যে আমরা কোন কালারটা দিব। সাপোজ আমি এখানে এই কালারটা দিতে চাচ্ছি, এটা আমি সিলেক্ট করলাম। এই যে এখানে কালার সিলেক্ট করার পরে এই টুলটা সিলেক্ট করে আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখবো যে আচ্ছা এটা ধরতে পারতেছে না। পিছনে এটাতে চলে যাচ্ছে সম্ভবত। না ও ফটোশপ পারে তো মোটামুটি, ঠিক আছে। না আমি পারি, কাজ চলার মতো আর কি।
তো যাই হোক, এইভাবে দেখা যাচ্ছে যে আমরা চাইলে কি করতে পারবো, আমাদের এই ইমেজগুলাকে এডিট করে আমাদের যেখানে কালার দেওয়া দরকার আমরা এগুলাকে কিন্তু কালার চেঞ্জ করে নিতে পারবো। মানে টুকটাক এই জিনিসপত্রগুলাই লাগে, তাছাড়া কিন্তু খুব একটা লাগে না, ঠিক আছে। এরপরে দেখা যাচ্ছে আমাদের যে হিসাবে সেভ করা দরকার সেই হিসেবে সেভ করে নেব, বুঝা গেছে। এটা যদি নিজেরা আমরা কোনো কিছু করতে চাই, ব্যানার ট্যানার যদি বানাইতে চাই তাহলে লাগে, তাছাড়া খুব একটা লাগে না, ঠিক আছে। তাহলে ফটোশপ সম্পর্কে মোটামুটি আইডিয়া আসছে। প্রথম হচ্ছে আমরা এখানে এই যে এখানে যে মুভ টুলটা আছে এটা আমাদের লাগবে, এখানে আমরা অটো সিলেক্ট করে নিব এবং এখানে আমরা বলবো যে লেয়ার অথবা গ্রুপ। তো আমাদের লেয়ার দরকার, মানে যে আইটেম আমরা ক্লিক করব সেই আইটেমটা কি হবে, সিলেক্টেড হবে। সেকেন্ড হচ্ছে আমাদের এখানে এই যে এই টুলসটা দরকার, এই টুলসটা দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোন অংশটা কতটুকু আছে, কত পিক্সেল আছে সেটা যাতে আমরা মোটামুটি একটা আইডিয়া বের করতে পারি, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের এখানে টাইপ টুলটা দরকার, ফন্টের স্টাইল থেকে শুরু করে যা আছে সবগুলো বের করার জন্য। আমি কি বুঝাইতে পারছি? ফটোশপের পার্ট মোটামুটি শেষ, এতটুকু জানলে তোমরা দেখা যাচ্ছে যে কোনো ডিজাইন নিয়ে কাজ করতে পারবা। এখন বাকি কারো যদি অ্যাডভান্স জানা লাগে, ঠিক আছে, তাহলে সেটা শিখে নিবে। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে যে আমরা এখন কোডিং এ চলে যাব। আমরা প্রজেক্ট স্ট্রাকচার কিন্তু তৈরি করে নিছি, মানে ফাইল ফোল্ডার যা যা লাগে আমরা কিন্তু করে নিছি। আমরা এখন ইনডেক্স ফাইলে যাব। তো আমাদের বেসিক স্ট্রাকচার যেটা, আমরা সেই বেসিক স্ট্রাকচারটা নিয়ে আসি। নিয়ে আসার পরে এখানে আমাদের দেখা যাচ্ছে যে এগুলা বাই ডিফল্ট চলে আসবে, এতটুকু আমাদের মানে রিকোয়ার্ড, এগুলা লাগবেই। এখানে দেখা যাচ্ছে আমাদের টাইটেলটা দিতে হবে। তো আমরা দেখা যাচ্ছে যে প্রজেক্টের যে নাম, সেই প্রজেক্টের নামটা দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে এখানে বললাম যে HTML ওয়েবসাইট, ওকে। এরপরে আমার দেখা যাচ্ছে কি কি দরকার, আমার এখানে ফেভিকন আগে দরকার, মানে এই যে এইখানে যে শো করাবো ফেভিকন আগে দরকার। তো এটার জন্য দেখা যাচ্ছে যে আমাদের লিংক আইকন ফেভিকন দিলে আসে, ফেভিকন দিলে আসে, যাই হোক। তাহলে এইখানে যে শর্টকাট আইকন ফেভিকন আমাদেরকে একটা নিতে হবে, এখানে আইকন, ওকে ঠিক আছে। এরপর আমরা যে জিনিসপত্রগুলো নিব সেগুলো আমরা সুন্দর করে কমেন্ট করে দেব। যেমন আমাদের এখানে মেইন স্টাইল, এখানে মেইন স্টাইল, এখানে আমরা স্টাইল লিংক করব কি লিংক ডট সিএসএস। এখন আমার সিএসএস ফাইল কোথায় আছে, অ্যাসেটস সিএসএস স্ল্যাশ স্টাইল ডট সিএসএস। এরপরে আমার এখানে কি আছে, রেসপন্সিভ ডট সিএসএস। তাহলে আমার দুইটা ফাইল কিন্তু কল করা শেষ, ঠিক আছে। এখানে লিখে দিই যে ফেভিকন, কমেন্ট করে দিই। কমেন্ট কি দিয়ে এটা হচ্ছে এই যে মানে কন্ট্রোল, এই যে টেস্ট কন্ট্রোল, এই যে স্ল্যাশ যেটা আছে এটা চাপলে এটা কমেন্ট হয়ে যাবে, আবার এটাই চাপলে এটা আনকমেন্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইখানে আমাদের বেসিক এই জিনিসপত্রগুলো শেষ। এখন এটা আমাদের লিংক করতে হবে, যেহেতু আমাদের এখানে ফেভিকন নাই, আমরা যেটা করি এটা লিংক করে রাখি অ্যাসেটস স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ ফেভিকন ডট পিএনজি আমরা ইউজ করব, আইসিও আইকন ইউজ করব না। তাহলে এটা হয়ে গেল। এখন এইখানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে গুগল ফন্টস, ঠিক আছে, গুগল ফন্টস। তো এই যে এই ফন্টগুলো আমরা নিব। এইখানে আমাদের লাইট দরকার নাই, যদি আমরা লাগে তাহলে সেটা নিব। রেগুলার লাগবে, সেমি বোল্ড, বোল্ড এগুলো লাগবে। তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা লিঙ্কটাকে কপি করে নিই। আমরা এখানে এটাকে দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে আমাদের গুগল ফন্টটা থাকলো। এখন এইখানে আমরা দেখি যে আমাদের আইকন লাগবে কিনা। এই আইকন তো আমরা কোথাও খুঁজে পাবো না, এটা আমাদের ইমেজ ইউজ করতে হবে। এরপরে এই যে এটার জন্য আমাদের ফন্টাসমের আইকন লাগবে, এই যে এখানকার এই দুইটার জন্য। আর নিচে সোশ্যাল আইকন কিছু আছে কিনা, সোশ্যাল আইকন আছে, তাহলে আমাদের ফন্টাসম লাগবে। তো এটার জন্য আমরা এখন কি করব, ফন্টাসমে যাব। ফন্টাসম, আচ্ছা ফন্টাসম আমাদের ডাউনলোড করা ছিল এখানে, এখানে ফন্টাসম, এই যে ফন্টাসম। তো ফন্টাসমটাকে আমি এখন নিয়ে নিই। তো এইখানে যাওয়ার পরে আমার সিএসএস এ যাই,
যাওয়ার পরে আমি দেখা যাচ্ছে যে অল ডট মিন যেটা থাকবে সেটাই নিব, কারণ হচ্ছে আমি সবগুলো ফন্ট মানে আইকনের যাতে সাপোর্ট থাকে। তো এখানে দেখা যাচ্ছে এটার নামটা চেঞ্জ করে দিব যে ফন্ট অসম মিন ডট সিএসএস, এটাকে একবারে লিঙ্কও করে নেই। এখানে দেখাচ্ছে গুগল ফন্টের নিচে এখানে লিঙ্ক করে নিই, এখানে বলি যে ফন্ট অসম আইকন, এখানে অ্যাসেটস সিএসএস ফন্ট অসম, বুঝাইতে পারছি? এই যে লিঙ্ক করে নিলাম। এখন আমার এখানে দরকার হচ্ছে ফন্টের ফাইলগুলা, তাহলে আমি সিএসএস এর এখানে ব্যাকে আসলাম, আসার পরে এখানে ওয়েব ফন্টের যে ফাইলটা আছে এটা আমি নিয়ে নেব। বুঝাইতে পারছি? কাজ শেষ। তাহলে আমার ফন্ট অসম ইনস্টল করাও কিন্তু শেষ। ওকে, এখন আমরা এইখানে দেখছিলাম যে এই যে ফন্ট ফ্যামিলিটা আছে, তাই না? তাহলে এই ফন্ট ফ্যামিলি কিন্তু আমার পুরো ওয়েবসাইটের মধ্যে, ঠিক আছে না? তো এটা কিন্তু আমার স্পেসিফিক করে সব আইটেমে বারবার দিয়ে দেওয়ার দরকার নেই। তো আমরা আরেকটা কাজ যেটা করব সেটা হচ্ছে এখানে টেমপ্লেটের শুরুতে কিছু কমেন্টিং করব। তার আগে আমি ফন্ট ফ্যামিলিটা বডিতে দিয়ে দিই, বডিতে ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিলাম। আর আমাদের এখানে দেখা যাচ্ছে যে বডিতে আমাদের সবসময়ের জন্য কি লাগে, মার্জিন 0 লাগে। ওকে, আচ্ছা এইখানে টেমপ্লেটে আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে টেমপ্লেট নেম, ঠিক আছে? কি নাম দেখলাম, ডুব, ডুব। আচ্ছা, এরপর হচ্ছে টেমপ্লেট ইউআরআই, ঠিক আছে? এখানে আমরা দেখা যাচ্ছে জাস্ট একটা লিঙ্ক দিব। না, আমার এটা একদম বিরক্ত লাগতেছে, আমি ট্যাব 9টাকে আসলে মানে ডিসেবল করে রাখি। সিরিয়াসলি মানে প্রচন্ড ধরনের বিরক্ত করতেছে। এত সাজেশন দিলে লিখারে সমস্যা, ঠিক আছে? এবার ঠিক হয়ে গেছে। সিম্পল পোর্টফোলিও টেমপ্লেট না, এটা সিম্পল এজেন্সি টেমপ্লেট। জাস্ট এটা একটা কমেন্টিং করে নিবা, ঠিক আছে? তাহলে জিনিসটা সুন্দর লাগে। আর এখানে আমাদের দেখা যাচ্ছে HTML এ যেটা করতে হবে সেদিন আমরা যেটা করছিলাম মনে আছে, আমাদের ফন্ট সাইজটাকে কনভার্ট করে নিতে হবে রেমে। কত দেখছিলাম 62.5%, 05, ঠিক আছে তো? আচ্ছা, আর এখানে আমাদের দেখা যাচ্ছে ফন্ট সাইজ আমাদের কি রাখতে হবে 1.6, ওকে 16 পিক্সেল ডিফল্ট ফন্ট সাইজ, ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে এটা হয়ে গেল। এখন আমরা দেখা যাচ্ছে যে আগে যেভাবে আমরা কমেন্টিং করছিলাম সুন্দর করে কমেন্ট করব। যেমন আমাদের প্রথমে হতে পারে যে হেডার এরিয়া, ঠিক আছে? তোমরা চাইলে এটাকে আরো সুন্দর করতে পারো। এই আর কি।
আচ্ছা এটাকে আরেকটা স্পেস, এটাকে আরেকটা স্পেস, ঠিক আছে। এভাবে করতে পারো, এখানে নাম্বারিং করতে পারো যে এটা হচ্ছে ডট অন, ঠিক আছে, প্রথম এরিয়া। ওকে, এভাবে দেখা যাচ্ছে যে আমাদের যতগুলা এরিয়া থাকবে, ঠিক আছে, সবগুলো আমরা এখানে এরকম করে দিব। পরেরটা আমাদের মনে হয় সার্ভিসেস, তাই না? সার্ভিসেস, তাহলে এখানে এরকম বলবো যে সার্ভিসেস, সার্ভিসেস দিয়ে দিলাম। এইখানে আরেকটা জিনিস যেটা করো সেটা হচ্ছে যে জিনিসটাকে আরো বেশি স্ট্যান্ডার্ড করার জন্য টেবিল অফ কন্টেন্ট, ঠিক আছে, এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে কি হেডার এরিয়া, দুই হচ্ছে সার্ভিসেস এরিয়া, যাতে এইখানে কেউ আসলে এক নজরে বুঝতে পারে যে আসলে এইখানে কতগুলা সেকশন আছে এবং কত নাম্বারে কোন সেকশনে সিএসএস করা আছে। বুঝাইতে পারছি? এভাবে সুন্দর করে অ্যাড করে নেব। ওকে, এখন আমরা এইচটিএমএল এ যাই। এইচটিএমএল এ কিন্তু আমাদের বেসিক স্ট্রাকচার কমপ্লিট। আমাদের আচ্ছা শুধুমাত্র ফেভিকনটা নেই, এটাকে ডুপ্লিকেট করে ফেভিকন ডট পিএনজি করে দিই। এখন যদি আমি এটাকে ওপেন করি তাহলে তার দেখবো যে ফেভিকন চলে আসছে, এদিকে আর কিছু নাই। ওকে, তো আমাদের বেসিক স্ট্রাকচার, আমাদের যে যে ফাইলগুলো দরকার আমরা সেগুলো সব লিংক করে নিলাম, সিএসএস এ আমাদের কমেন্টিং সব সুন্দর করে নিলাম। এখন আমাদের শুধুমাত্র কোড করা পালা। এইখানে আমরা যাওয়ার পরে দেখা যাচ্ছে লিঙ্কিং গুলো আবার চেক দিব, রেসপন্সিভ পাইছে, ঠিক আছে, এরপরে হচ্ছে স্টাইল পাইছে, ফন্ট অসাম পাইছে, এগুলা তো পাবেই, ফেভিকন এটা তো পাইছি, উপরে দেখতেই পাচ্ছি। তো এইখানকার কাজ মোটামুটি কমপ্লিট। এখন এইখানে একটু চিন্তা করি, আমাদের এই যে হেডারটার এইখানে কিন্তু একটা জিনিস লাগতেছে, সেটা হচ্ছে এ কি ডিজাইন এমন করছে নাকি এটা ভুল করে করছে, সেটা হচ্ছে লোগোটাকে পুরো বাহিরে দিয়ে দিছে। হ্যাঁ, লোগোটাকে বাহিরে দিয়ে দিছে, যদি এই জিনিসটাকে আবার যদি এইখানে দিয়ে দিত তাহলে কিন্তু হ্যাঁ ঠিক আছে, যে কন্টেইনারের বাহিরে সে কি করছে, লোগো এবং বাটনটাকে বাহির করে দিছে, মেনুটাকে কন্টেইনারের ভিতরে রাখছে। বাট এইখানে এটাকে কি বুঝিয়ে দিছে আমি জানি না, ঠিক আছে, আমার কাছে রং মনে হচ্ছে। কারণ মানে এগুলা তো ফ্রি ডিজাইনে একটু কম বেশি থাকে, কারণ সবাই এগুলা প্র্যাকটিসের জন্যই দেয়। আচ্ছা যাই হোক, এটা ব্যাপার না। তো এইখানে আমাদের এই পুরোটাই কিন্তু হচ্ছে কি হেডার এরিয়া, ঠিক আছে, মানে ব্যানার যেটা থাকবে এটাও কিন্তু আমাদের হেডার এরিয়ার ভিতরে। আর এইখানে দেখা যাচ্ছে এটা একটা হেডার টপ এরিয়া, আর এটা হচ্ছে আমাদের ব্যানার হিরো এরিয়া। তো এই পুরোটা মিলে আমরা একটা এরিয়া নিব। তো এই কারণে দেখা যাচ্ছে আমরা এতদিন সব ডিপ নিয়ে ডিজাইন করে আসছি। তো হেডারের জন্য আমাদের স্পেশালি দেখা যাচ্ছে যে হেডার ট্যাগ ইউজ করতে হবে। কি ট্যাগ ইউজ করতে হবে? হেডার ট্যাগ ইউজ করতে হবে, যেটার মধ্যে আমাদের হেডার থাকবে। এবং ফুটার ট্যাগ আমরা ইউজ করব আমাদের ফুটার ডিজাইন করার জন্য, ফুটারের যে অংশটা থাকবে। এবং অন্যান্য যে মানে সেকশনগুলো থাকবে সেগুলোর জন্য আমরা ইউজ করব সেকশন ট্যাগ। বুঝাইতে পারছি? আমরা আগে সব ডিপ দিয়ে ডিজাইন করতাম, বাট আজকে কিন্তু বা এখন থেকে কিন্তু আমরা ডিপ দিয়ে সব ডিজাইন করব না। যেখানে যে ট্যাগটা আমাদের ইউজ করা প্রয়োজন সেই ট্যাগটা আমরা ইউজ করব। বুঝাইতে পারছি? এখানে আমরা একটা ক্লাস দিয়ে দিলাম, সেটা হচ্ছে যে হেডার এরিয়া। ওকে, আর এখানে আমরা সুন্দর করে কমেন্ট করে দিব, সেটা হচ্ছে যে স্টার্ট হেডার এরিয়া। আর এখানে বলে দিব যে ইন্ট হেডার এরিয়া, যাতে যে কেউ দেখলে বুঝতে পারছে এখানে হেডার শেষ হয়েছে। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন এইখানে আমাদের হেডার টপ আর একটা হচ্ছে ব্যানার, তাই না? তাহলে আমরা এখানে বলবো যে হেডার, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা আমাদের কই থেকে আছে দেখি। ব্যাকগ্রাউন্ডটা আমাদের আছে কিন্তু এই যে এখান থেকে, হেডারের উপর থেকে। তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমাদের মেইন হেডারের মধ্যে নিতে হবে, ঠিক আছে? যাক, সমস্যা নেই। এখানে আমার কাছে আরেকটা জিনিস মনে হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে এই হেডারটা কিন্তু স্টিকি হেডার হতে পারে, ঠিক আছে? আচ্ছা, আমরা আপাতত স্টিকি হেডার এগুলো চিন্তা বাদ দিই, মানে স্ক্রল করলে হেডারটা উপরে ফিক্সড হয়ে থাকবে, ঠিক আছে?
ওটা আমরা চিন্তা বাদ দিয়ে আমরা নর্মালি কোড করি। তো এখানে আমরা এখন বলতে পারি যে হেডার টপ, এটা আমরা একটা কন্টেইনারে নিতাম, কিন্তু যেহেতু আমাদের এই জিনিসটা বাহিরে আছে যার কারণে আমরা এটাকে নিব না। আর নিচে আমাদের লাগবে সেটা হচ্ছে যে হেডার ব্যানার। ওকে, আচ্ছা হেডার টপের মধ্যে আমাদের যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে যে এইখানে আমাদের কি থাকবে, লোগো থাকবে, এরপরে কি থাকবে, মেনু থাকবে, এরপরে কিন্তু মেনু বাটন থাকবে, হেডার বাটন আর কি। তাহলে আমরা এইখানে, আচ্ছা এখানে এইখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে নর্মাল কন্টেইনার নিলে কিন্তু আমাদের হচ্ছে না, যেহেতু এই যে এই লোগোটা কিন্তু আমাদের বাহিরে, ঠিক আছে। এই কারণে আমরা এইখানে টপ হেডারের মধ্যে কোনো কন্টেইনার নিব না, কন্টেইনার ছাড়া আমাদের করতে হবে। তো এটার জন্য আমরা প্রথমে এখানে লোগো নেই, ডট লোগো। লোগো কি হবে, লিংক হবে index.html এর সাথে, এবং এটা কি একটা ইমেজ, তাহলে assets/images/logo.png, ঠিক আছে। এখানে আমরা বলে দেব প্রজেক্টের নাম অনুযায়ী সেটা হচ্ছে যে লোগো, বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে আমাদের এখানে কি হবে, মেনু হবে। তো যখন আমরা মেনু নিব তখন কিন্তু আমাদের ইউজ করতে হবে কি, ন্যাপ ট্যাগ মেনু। এই যে আগে আমরা ডিপ দিতাম, এখন কি দিব, ন্যাপ, ULLIA। তো এখানে আমি দেখা যাচ্ছে প্রথমটাতে index.html দিলাম। আচ্ছা, মেনু আইটেম আমাদের কি কি আছে এগুলো আমরা একটু কপি করে নিয়ে আসি। তো এইখানে আমরা গিয়ে দেখা যাচ্ছে যে আলাদা করে দেওয়া আছে, সবগুলো একসাথে দিলে হতো। আচ্ছা, হোম, অ্যাবাউট আস, পোর্টফোলিও, ব্লগ, কন্ট্রাক্ট আস। এই একই পেজে নিয়ে যাওয়ার জন্য কি আইডি ইউজ করব, ইনডেক্স? হ্যাঁ হ্যাঁ, সবই দেখাবো। আচ্ছা, হোমের পরে আবার ডট দেওয়া আছে, পরের গুলাতে আমাদের কিছু থাকবে না, এখানে ওটা দিলাম না, হ্যাশ দিয়ে রাখলাম। অ্যাবাউট আস, এরপরে হচ্ছে পোর্টফোলিও, ব্লগ, কন্ট্রাক্ট আস, ব্লগ, ওকে। তাহলে মেনু আমাদের এখানে হয়ে গেল। এখন আমাদের এখানে থাকতেছে যে এই যে এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ সিলেক্টর হবে, এখানে ক্লিক করলে ড্রপ ডাউন আসবে, মানে সিলেক্ট অপশন আসবে, ঠিক আছে। তো আমরা সেই হিসাবে নেই, এখানে বলবো যে আমাদের হেডার বাটনস এর ভিতরে দেখা যাচ্ছে যে আমার প্রথমে কি থাকবে, একটা সিলেক্ট অপশন থাকবে। সিলেক্ট অপশন মানে কি, এখানে একটা সাবমিশন হবে, তাহলে আমাদের এখানে একটা ফর্ম নিতে হবে। ফর্মের মেথড অ্যাকশন আমরা কিছুই দিলাম না, এখানে আমরা দিব সিলেক্ট অপশনস, ঠিক আছে। সাপোজ এখানে দিলাম যে ইএন, ঠিক আছে, বিএন ইউএস, জাস্ট একটা দিলাম আর কি। ল্যাঙ্গুয়েজ সিলেকশনের জন্য। আচ্ছা, এরপর আমার কি আছে, একটা কন্ট্রাক্ট আস বাটন আছে, কন্ট্রাক্ট আস বাটন আছে। তো আমি এখানে ফর্মের পরে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, হ্যাশ থাকবে, এখানে কন্ট্রাক্ট আস লেখা থাকবে, কিন্তু এরপরে আমার কি আছে, একটা আইকন আছে, তাই না। তাহলে এখানে আমরা বলবো যে আই ক্লাস, এই যে আইকনের নাম দিতে হবে, বিরক্ত লাগে, সবগুলা আইকনের নাম চেঞ্জ করে একবার এলোমেলো করে ফেলছে। অ্যারো রাইট। আচ্ছা, এটা মনে হয় একটু লং ছিল, দেখি লং একটা থাকার কথা। যত অ্যারো বানাইছে এরা এখন। আচ্ছা যাই হোক, একটা দিলেই হইলো, তোমরা ম্যাচ করে করো। তাহলে এখানকার মকআপ কিন্তু আমার কমপ্লিট হেডারের, ঠিক আছে। ভাই তো প্রো আইকন, প্রো আইকন এটা, যেটা নিচে এটা প্রো আইকন, এটা ফ্রি। তাহলে এটা ফ্রি হইলে এটাও তো ফ্রি।
ফুল আইকন এই যে আর ফ্রিতে যাবে অ্যারো রাইট, সলিড অ্যারো রাইট। আচ্ছা যাই হোক, এখানে কিন্তু আমাদের হেডারের কাজ মানে HTML করা কিন্তু কমপ্লিট। এখন আমরা দেখা যাচ্ছে এই যে ব্যানারটা দেখব। তো ব্যানারের এইখানে এখন চিন্তা করি যে এটা কিন্তু আমার ভালো কলামের ভিতরে, এই যে ব্যানারের টেক্সটটা, তাই না? এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ব্যানারটাকে অবশ্যই কন্টেইনার নামে আমরা একটা কি করব, ডিপ করব। এইটার ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে পুরো এই যে এরিয়াটাকে মাঝখানে নিয়ে আসবো, ঠিক আছে? এর ভিতরে দেখা যাচ্ছে যে আমার কন্টেইনারের ভিতরে এইটা আমার কি হবে, 50% হবে, তাই না? তাহলে আমার টেক্সটের জন্য একটা নিতে হবে, আর এটা তো আমি ব্যাকগ্রাউন্ডে ইমেজে দিব। তাহলে ওটা যদি আমি করতে চাই, তাহলে এখানে কিন্তু কন্টেইনারের ভিতরে কিন্তু আসলে আমার আরো একটা ডিপ নেওয়া দরকার। কারণ হচ্ছে কন্টেইনারে আমাকে যেটা দিবে সেটা হচ্ছে যে পুরো সেকশনটাকে মিডলে এনে দিবে। মিডলে এনে দেওয়ার পরে ভিতরের যে আমার ডিপটা থাকবে সেটাকে আমি কতটুকু ভাগ করব, কয়টা কলাম ভাগ করব, সেটা কিন্তু কন্টেইনার আমাকে বলে দিবে না। কারণ এই ভিতরের ডিপটাকে আমি ফুল নেব, ঠিক আছে? এই কারণে আমি এখানে আরেকটা ডিপ নেব, সেটা হচ্ছে যে ব্যানার কন্টেন্ট, ঠিক আছে? এই যে ব্যানার কন্টেন্ট, এ আবার কি করবে, আমার যতটুকু দরকার ততটুকু আমি ভাগ করে নিব। নেওয়ার পরে এর ভিতরে আমি টেক্সটগুলোকে প্লেস করব, ঠিক আছে? তো এখানে দেখা যাচ্ছে এটাকে আমি নেই, এটাকে আমি হেডিং অনের ভিতরে নিলাম যেহেতু এটা একটা হেডলাইন, ঠিক আছে? এটাকে উপরে উঠাই দিই। এরপরে হচ্ছে এটা পি ট্যাগ হবে, তাহলে এখানে এটাকে নিই পি ট্যাগ, ওকে। এরপরে দেখা যাচ্ছে যে এই যে সেম স্টাইল বাটন আমার বিভিন্নখানে কিন্তু আছে, ঠিক আছে? তো আমি এখানে আরেকটা ডিপ নিই বাটনস নামে, ঠিক আছে? এর ভিতরে আমি দেখা যাচ্ছে অ্যাঙ্কর ট্যাগ একটা নিলাম। প্রথমটার নাম কি, মোর অ্যাবাউট আস, এটাই ক্লিক করলাম। আরেকটা লাগবে সেটা হচ্ছে যে গেট ইন টাচ। এইটার ভিতরে আমি ক্লাস দিলাম যে বিটিএন স্টাইল অন, ঠিক আছে? আর পরেরটাতে আমি ক্লাস দিলাম হচ্ছে বিটেন স্টাইল, এখানে 3 দেই, আমরা 2 হিসাবে নিব। এই যে কন্ট্রাক্টসের মধ্যে যে বাটনটা আছে না, এটাকে আমরা 2 হিসাবে নিব। কারণ আমাদের এখানে 3 টাইপের বাটন, একটা হচ্ছে এরকম একটা, আর একটা হচ্ছে এরকম, ঠিক আছে? তো আমরা যদি 3টা বাটন যদি 3টা ক্লাস দিয়ে ডিজাইন করে নেই, তাহলে ওই জিনিস আমাদের যেখানেই দরকার হোক না কেন শুধু আমরা ওই ক্লাসের নাম দিলেই কাজ হয়ে যাবে। বুঝাইতে পারছি? তাহলে কিন্তু আমার এখানকার মকআপ কিন্তু কমপ্লিট। এখন যদি আমি HTML এর মধ্যে যাই তাহলে দেখবো যে আমাদের এটা এরকম চলে আসছে। বুঝাইতে পারছি? এখন আমাদের কাজ হচ্ছে CSS করা। তোমরা তাহলে কি করবা, আমি তো মোটামুটি স্ট্রাকচার কিভাবে গোছায় বা কিভাবে সাজায় একটা প্রজেক্ট আমি কিন্তু পুরোটা দেখাই দিলাম। এখন তোমরা যেটা করবা, এই যে প্রথম সেকশনটা যেটা আছে এটা পুরোটা মানে ঠিকঠাক মতো করার ট্রাই করবা, ঠিক আছে? এরপরে দেখা যাচ্ছে আমি নেক্সট ক্লাসে যেখান থেকে শেষ করছি এখান থেকে শুরু করব, তাহলে দেখা যাচ্ছে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে আর কি। মানে একটা প্রজেক্টের কনসেপ্ট ক্লিয়ার হইলে দেখবা যে যে কোনো ধরনের ডিজাইন করা যাবে। আর এইখানে কিন্তু আমরা একটা র প্রজেক্ট করতেছি, এখানে দেখা যাচ্ছে যে কোনো মানে সিএসএস এর কিন্তু কোনো ফ্রেমওয়ার্ক নেই বুটস্ট্র্যাপ ছাড়া, ঠিক আছে? এরপরে কিন্তু আমরা প্রজেক্ট করব বুটস্ট্র্যাপ দিয়ে। তো বুটস্ট্র্যাপ ছাড়া মানে র কোডিং করে কিন্তু আমরা টেমপ্লেট ডিজাইন করতেছি। তো র কোডিং করে টেমপ্লেট ডিজাইন করাটা কিন্তু ইম্পর্টেন্ট। অনেক ক্লায়েন্ট আছে যে র কোডিং চাইবে, ও তোমাকে বলে দিবে যে তুমি যেগুলো ইউজ করতে পারবে না, তুমি বুটস্ট্র্যাপ ইউজ করতে পারবে না, তুমি শুধুমাত্র HTML CSS জাভাস্ক্রিপ্ট ইউজ করে টেমপ্লেট ডিজাইন করবা, ঠিক আছে? এই কারণে এই টেমপ্লেট ডিজাইনটা বেশি করে প্র্যাকটিস করবা, না হলে কিন্তু দেখা যাচ্ছে ওই টাইপের যদি কোনো প্রজেক্টের অফার পাও তাহলে কিন্তু তখন মিলাইতে পারবে না, ঠিক আছে? আর এটা যখন তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে র কোডিং এর, তখন ফ্রেমওয়ার্ক আসলে কোনো ব্যাপার না। বুঝাইতে পারছি? এই কারণে কিন্তু আমি প্রথম টেমপ্লেট আমি কিন্তু এই যে HTML CSS দেখাইলাম, এখন কিন্তু আমি জাভাস্ক্রিপ্ট দেখাই কিন্তু আমি বুটস্ট্র্যাপ এগুলা সব দেখাই, তারপরে কিন্তু টেমপ্লেট ডিজাইন করাতে পারতাম।
বাট এখন করানোর কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে তোমাদের যাতে র কোডিং করে টেমপ্লেট ডিজাইন করার অভ্যাসটা হয়, এইরকম করে যাতে এই যে বুটস্ট্র্যাপ পর্যন্ত যাইতে যাইতে তোমরা যাতে 5-7টা টেমপ্লেট ডিজাইন করতে পারো। বুঝাইতে পারছি? এই কারণে র কোডিং করে টেমপ্লেট ডিজাইন শিখতে হবে। তাহলে এই টেমপ্লেটটার এইদিকে শুনো, এই টেমপ্লেটটার প্রথম সেকশনটা এটা অ্যাসাইনমেন্ট থাকলো, এটা সবাই কমপ্লিট করে আনবা নেক্সট ক্লাসে। যতটুকু দেখা দিলেন না ভাই হেডারটা মানে লোগোটা কি বাইরে নিব ওভাবে? হ্যাঁ, লোগোটা বাইরেই নেবো। যতটুকু পারি ততটুকু করি। কোন ফাঁকাটা? এটা এই ফাঁকা নিয়ে তো টেনশনে কিছু নেই। এই ফাঁকা তো এমনি সেকশন থেকে আসবে, এটার চিন্তা আমাদের এইখান পর্যন্ত। এটা হয়ে গেল, ঝামেলা শেষ। এরপর আমরা পরের ব্যানার এর কন্টেন্ট এটা নিয়ে টেনশন করব। বুঝা গেছে? এইভাবে উপরে নিচে তো আর হবে না, হবে এখানে দেখা যাচ্ছে যে একটা একটা করে সেকশনারি আমাদের ভাগ করতে হবে। এই যে এটা বুঝা গেছে? হ্যাঁ, ফটোশপ এগুলো আমি দিচ্ছি। আমি প্রথমে আগে বলছি যে এর আগে কিভাবে স্ট্রাকচার করছি, কিভাবে কাজ করছি সেটা আলাদা ছিল, ওগুলা বেসিক, ওগুলা আমি ধরিনি। এখন থেকে যেটা আমরা করব সেটা আমাদের প্রফেশনাল ভাবে করতে হবে, যেটাতে যেটা ইউজ করা দরকার সেভাবে করতে হবে। বুঝাইতে পারছি? এগুলা ইউজ করতে হবে। এগুলা ইউজ করার কারণ হচ্ছে এগুলা এসইও ফ্রেন্ডলি হবে। একটা দেখা যাচ্ছে যে এসইও রোবট আসলে যাতে বুঝতে পারো আচ্ছা এটা হেডারের অংশ। বুঝাইতে পারছি? কি বললাম? হ্যাঁ।